পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, পরমা প্রকৃতি জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী ও যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বাড়িতে সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে পদের শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের পরবর্তী অংশ পড়াব। এর আগের দিনে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের পদের শ্রেণীবিন্যাস থেকে পদ সম্পর্কে বলেছিলাম, বিভিন্ন পদ সম্পর্কে আলোচনা করেছি, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ আলোচনা করা হয়ে গেছে। আজ ক্রিয়াপদ সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো, এই ক্রিয়াপদ এই সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে দেব, কয়েকটা বাক্যের উদাহরণ। যেমন দেখো, ছেলেরা ফুটবল খেলছে, একটা বাক্য। দ্বিতীয় বাক্য, শিশুরা এখন ঘুমোবে। এরপর তৃতীয় বাক্য, রমা ছবি আঁকছে। তার পরবর্তী আরেকটা বাক্য দেখো, আমি খাচ্ছি। এই হলো চারটি বাক্যের উদাহরণ। এই শব্দগুলো, এই যে খেলছে, ঘুমোবে, আঁকছে, খাচ্ছি, এই শব্দগুলি কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে। তাই এই পদগুলিকে বলা হবে, কি বলা হবে? এই পদগুলিকে বলা হবে ক্রিয়াপদ। খেলছে, ঘুমোবে, আঁকছে, খাচ্ছি, এইগুলো হলো ক্রিয়াপদ। তাহলে আমরা ক্রিয়াপদের কি সংজ্ঞা দেব? না, ক্রিয়াপদের সংজ্ঞা হিসাবে বলবো, দেখো, যে পদ দ্বারা হওয়া, থাকা বা কোনো কিছু কাজ করা বোঝায়, তাকে বলে ক্রিয়াপদ। তাহলে যে পদ দ্বারা হওয়া, থাকা বা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যেমন কয়েকটা বাক্যের উদাহরণ দিই। দেখো, যেমন তিনি দিল্লিতে থাকেন। এখানে থাকেন হলো ক্রিয়াপদ, কোনো কিছু করা বোঝাচ্ছে, হওয়া, থাকা বোঝাচ্ছে, এখানে থাকেন, থাকা বোঝাচ্ছে, তাই থাকেন হলো ক্রিয়াপদ। আবার ধরো আরেকটা বাক্য, তুমি মানুষ হও। তাই তো, হও মানে হওয়া, এখানে হও হলো ক্রিয়াপদ। এই বাক্য দুটিতে দেখো, তাহলে থাকেন এবং হও এই পদ দুটি হলো ক্রিয়াপদ। এবার দেখো, এই ক্রিয়াপদের দুটি ভাগ, ক্রিয়াপদের দুটি ভাগ। কি কি ভাগ? একটা হলো সমাপিকা
ক্রিয়া, অপরটি হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই দুটি হলো ক্রিয়াপদের ভাগ। এরপর আমরা জানব সমাপিকা ক্রিয়া তাহলে কাকে বলে। আমরা দেখে নেব সমাপিকা ক্রিয়া কাকে বলে। সমাপিকা ক্রিয়া দেখো, যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন একটা আমরা উদাহরণ দেখি, মা গান শুনছেন। এখানে ক্রিয়াপদ কোনটা? শুনছেন, তাই তো? মা গান শুনছেন, তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে শুনছেন, কিছু পড়া বোঝাচ্ছে। এবার দেখো, এই শুনছেন ক্রিয়াপদটি কিন্তু বাক্যটিকে সম্পূর্ণ করেছে। আমরা যদি মা গান এই অবধি বলে রেখে দিতাম তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হতো না। দেখো, মা গান শুনছেন, অর্থের দিক দিয়েও কিন্তু এই বাক্যটিতে কোনো অসম্পূর্ণতা নেই। ভাব এবং অর্থের দিক থেকেও এই বাক্যটিতে কিন্তু কোনো রকম অসম্পূর্ণতা নেই। এই কারণেই এই শুনছেন এটি ক্রিয়াপদ, এবং এটি কি ধরনের ক্রিয়া? না, এটি হলো সমাপিকা ক্রিয়া। কেন না, এই শুনছেন ক্রিয়াপদটার দ্বারা এই বাক্যটা সম্পূর্ণ হয়েছে, সেই কারণে শুনছেন এই ক্রিয়াপদটি সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এবার সংজ্ঞাটা দেখব। সংজ্ঞা কি? না, যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। তাহলে কি না, যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। এরকম আরো কতগুলো আমরা উদাহরণ দিতে পারি। যেমন রাম বই পড়ছে, ক্রিয়াপদ কোনটা? পড়ছে হলো ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদটা কিন্তু বাক্যটার অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করেছে। তাহলে এই ক্রিয়াপদটা হলো সমাপিকা ক্রিয়া। আবার আমরা বলতে পারি রীতা কাল বাড়ি যাবে। এখানে ক্রিয়াপদ কোনটা? যাবে। তাহলে আমরা যদি বাক্যটা রীতা কাল বাড়ি অবধি বলে রয়ে যেতাম তাহলে কিন্তু এই বাক্যটার ভাব এবং অর্থ কোনোটাই সম্পূর্ণ হতো না। তাহলে যখন আমরা যাবে বলছি তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো। আর এই যাবে হলো ক্রিয়াপদ, তাই এই যাবে ক্রিয়াপদটা সমাপিকা ক্রিয়া, কেননা এটা বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করেছে। তাহলে এই গেল সমাপিকা ক্রিয়া। এরপর আমরা দেখব অসমাপিকা ক্রিয়া। ক্রিয়াপদের যে আরেকটি ভাগ অসমাপিকা
রমা ভাত খেয়ে। এটি একটি অসম্পূর্ণ বাক্য, রমা ভাত খেয়ে। এই অসম্পূর্ণ বাক্যটিতে কিন্তু খেয়ে হলো ক্রিয়াপদ, খেয়ে হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু এখানে খেয়ে ক্রিয়াপদটি বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে না। তাই এই খেয়ে ক্রিয়াপদটি হলো অসমাপিকা ক্রিয়া। কেন না এই খেয়ে ক্রিয়াপদটা রয়েছে বাক্যের মধ্যে, কিন্তু এটা বাক্যটা সম্পূর্ণ করতে পারেনি, তাই এটি হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এই অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞা দেব। অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞা কি না, যে ক্রিয়াপদ বাক্যে অর্থ সম্পূর্ণ করে না তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে না তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই। দেখো আগের উদাহরণটা, রমা ভাত খেয়ে স্কুলে যায়। এটি একটি সম্পূর্ণ বাক্য। এখানে খেয়ে অসমাপিকা ক্রিয়া আর যায় এটা হলো সমাপিকা ক্রিয়া। কারণ যায় এই ক্রিয়াপদের মধ্য দিয়েই কিন্তু বাক্যটিতে সম্পূর্ণতা এসেছে, তাই তো? তাহলে খেয়ে হলো অসমাপিকা ক্রিয়া আর যায় হলো সমাপিকা ক্রিয়া। এবার দেখো অসমাপিকা ক্রিয়া সেগুলি দেখো, যেমন ইয়া, ইলে, তাই তো? ইতে প্রকৃতি বিভক্তি যোগে অসমাপিকা ক্রিয়া তৈরি হয়। এই বিভক্তি এই ধরনের বিভক্তি যোগে অসমাপিকা ক্রিয়া তৈরি হয়। চলিত বাংলায় এইগুলি কি হয়েছে? এগুলি সাধু ভাষা। চলিত বাংলায় কি? চলিত বাংলায় এই বিভক্তিগুলো কিরকম না, এ, যেমন আমরা বলতে পারি খেয়ে অথবা গিয়ে। আবার দেখো লে, এগুলো চলিত বাংলার বিভক্তি। যেমন খেলে, এই একটা, আবার গেলে। আবার দেখো তে, এটাও কিন্তু চলিত বাংলার অসমাপিকা ক্রিয়ার বিভক্তি।
যেমন কাঁদতে, খেতে, তে বিভক্তি যোগে কাঁদতে খেতে, এই দুটো ক্রিয়াপদ। এরকম আরো আছে, যেমন বলে, আবার কি বলতে, আবার কি বললে, তাই তো, ইত্যাদি। তাহলে এইগুলো হলো অসমাপিকা ক্রিয়ার বিভক্তি। এরপর দেখো আমরা চলে যাব ধাতু ও ক্রিয়াপদ। সেটা দেখো বাক্যের প্রধান উপাদান হলো ক্রিয়া। একটা বাক্যের প্রধান উপাদান হচ্ছে ক্রিয়া। ক্রিয়াকে ঘিরে অন্যান্য পদগুলির কিন্তু অবস্থান। বাংলা ভাষার সব বাক্যে ক্রিয়া না থাকলেও সেখানে ক্রিয়া কিন্তু উৎস থাকে। বাংলা ভাষায় অনেক বাক্য রয়েছে তাতে হয়তো ক্রিয়াপদ সরাসরি দেওয়া নেই, কিন্তু সেখানে একটা ক্রিয়াপদের উৎস অস্তিত্ব রয়েছে। বাক্যে ব্যবহৃত ক্রিয়ার রূপ সব সময় কিন্তু বিভক্তিযুক্ত। বাক্যে ব্যবহৃত ক্রিয়ার রূপ সবসময় কি হয় না, বিভক্তিযুক্ত। ক্রিয়ার কাল, ভাব, প্রকার, পুরুষ ইত্যাদি বোঝানোর জন্য যে চিহ্ন ক্রিয়ার সাথে যুক্ত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলা হয়। তাহলে দেখো ক্রিয়া বিভক্তি কাকে বলে? ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি কাকে বলবো? দেখো না, ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল, ভাব, প্রকার, পুরুষ ইত্যাদি বোঝানোর জন্য যে চিহ্ন ক্রিয়ার সাথে যুক্ত হয়, তাকে আমরা কি বলবো না, তাকে বলে ক্রিয়া বিভক্তি। এটি হলো ক্রিয়া বিভক্তি। আবার দেখো বিভক্তিহীন ক্রিয়ার যে মূল অংশ তার নাম হলো ধাতু। ধাতু মানে কি না, বিভক্তিহীন ক্রিয়ার মূল অংশ। বিভক্তিহীন ক্রিয়ার মূল অংশই হলো ধাতু। যেমন আমরা এবার উদাহরণ দেখব। ধাতু কি না, যেমন ধরো বল, এটা একটা ধাতু। আবার খা, এটা একটা
ধাতু। আবার 5 এটা একটা ধাতু। এগুলো সবই কিন্তু ধাতু। এরপর দেখো এর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন এগুলো হয় ক্রিয়াপদ। যেমন একটা উদাহরণ দেখি, ধরো ক একটা ধাতু, তার সঙ্গে যখন আমরা বিভক্তি যুক্ত করব, যেমন কর যুক্ত আ, কি হয়ে গেল না করা। এটা হলো এখানে কর ধাতু আর তার সাথে আ যুক্ত হয়েছে, তাহলে ধাতু আর বিভক্তি দুটো যুক্ত হয়েছে, দিয়ে করা হয়ে গেল ক্রিয়াপদ। তাহলে আমরা কি পেলাম না ধাতু যুক্ত বিভক্তি সমান ক্রিয়াপদ। ধাতু আর বিভক্তি যুক্ত হয়ে হয় ক্রিয়াপদ। এরকম আমরা আরো বলতে পারি, ধরো এই যে একটা ধাতু বল যুক্ত আমরা আ দিলাম, কি হলো বলা। এটা একটা ক্রিয়াপদ হলো। আবার ধরো 5 একটা ধাতু যুক্ত লাম সমান কি হলো না বাঁচলাম। এটা একটা ক্রিয়াপদ। আবার যদি বলি পর যুক্ত তাম সমান কি হলো না পড়তাম। পর যুক্ত তাম সমান পড়তাম, এটা হলো ক্রিয়াপদ। তাহলে দেখো ক্রিয়াপদের সংজ্ঞা আমরা আবার কি বলতে পারি না, ক্রিয়াপদের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে ধাতু বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে ক্রিয়াপদ বলা হয়। দেখো ধাতু বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে ক্রিয়াপদ বলে। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশই হলো ধাতু। ধাতু কি? ধাতুটা দেখো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার বিভক্তিহীন যে মূল অংশ, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশ, মানে বিভক্তিটা বাদ দিলে যে মূল অংশ, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার বিভক্তিহীন মূল অংশ হলো ধাতু। ক্রিয়াপদের প্রথমেই থাকে কিন্তু তার ধাতু অংশ। ক্রিয়াপদের প্রথমেই থাকে তার ধাতু অংশ। ধরো আমরা এই যে বললাম বাঁচলাম, এটা একটা ক্রিয়াপদ। এই বাঁচলামের প্রথমেই কি পাচ্ছি বাঁচ, তাহলে ক্রিয়াপদের প্রথমের যে অংশ সেটা হলো ধাতু।
আবার ধরো শেখ যুক্ত আ, শেখ যুক্ত আ সমান কি হলো না শেখা। এটাও একটা ক্রিয়াপদ, তার প্রথমেই থাকছে কিন্তু ধাতু। আবার ধরো শোন যুক্ত আ সমান সোনা, এখানেই কিন্তু প্রথমেই থাকছে ধাতু। তাহলে ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করলাম। ক্রিয়াপদের কয়টি ভাগ, কি কি সে সম্পর্কে আলোচনা করলাম। আবার এই যে ক্রিয়াপদের দুটো ভাগ, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া, তার সংজ্ঞা উদাহরণ বুঝিয়েছি। তারপর অসমাপিকা ক্রিয়া কোন কোন বিভক্তি যোগে তৈরি হয় সেগুলো দেখানো হয়েছে। আবার ধাতু ও ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধাতু কি, ক্রিয়াপদ কি দেখানো হয়েছে। আবার ক্রিয়াপদের যে প্রথম অংশ সেটা ধাতু, তাও বলা হয়েছে। তোমরা বাড়িতে প্রত্যেকে খুব ভালো করে এই অংশটি অভ্যাস করবে। ভালো থেকো, সুস্থ থেকো।